আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড পলিটিক্সে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল, অর্থাৎ কী কারণে, অর্থাৎ কী কী ফ্যাক্টরের কারণে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ এই টপিকটা বর্তমানে গত এক মাস যাবৎ বাংলাদেশের সমস্ত মিডিয়াতে খুবই চর্চিত বিষয় ছিল। কিন্তু সর্বভারতের রাজনৈতিক বিশ্লেষক হোক কিংবা পশ্চিমবাংলার রাজনৈতিক বিশ্লেষক হোক, তারা কেউই আশা করে নাই যে মমতা ব্যানার্জি 200-র উপর সিট নিয়ে ক্ষমতায় বসবেন, অর্থাৎ প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসবেন। তার পেছনে অনেকগুলো কারণও ছিল, যেমন বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, শিবরাজ চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ পশ্চিমবাংলায় কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপি যত কেন্দ্রীয় নেতৃত্ব ছিল, সবাই এত বড় বড় মানে র্যালি, জনসভা, এত ব্যাপক প্রচার করে এবং বিজেপি তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে পশ্চিমবাংলা জেতার জন্য। এবং একটা সময় এটাও অনেকেই ফিল করতে সক্ষম হয় যে এবার হয়তো বা পরিবর্তন একটা আসতেই পারে। অর্থাৎ বিজেপির যে স্লোগান ছিল যে আসল পরিবর্তন, সেটা হয়তো অনেকে আশাও করেছিল, কিন্তু এটা সফল হয় না। অর্থাৎ অনেকের নির্বাচনী বিশ্লেষণকে, অর্থাৎ টিএমসির এই জয় সেটা ভুল প্রমাণিত করে। সো টিএমসির এই ব্যাপক ল্যান্ডস্লাইড ভিক্টরিটা আকাঙ্ক্ষিত ছিল না, অর্থাৎ এটা অনাকাঙ্ক্ষিত ছিল। সো এটার পিছনে কারণ কী ছিল, অর্থাৎ কি ফ্যাক্টর ছিল যা মমতা ব্যানার্জিকে এত বড় জনসমর্থন আনতে নিয়ে আসতে সক্ষম হয়। সেটা 213টি আসনে মমতা ব্যানার্জি ক্ষমতায় বসে বিজেপি মাত্র 70টি আসন লাভ করতে পারে, এবং অন্যদিকে লেফট এবং কংগ্রেস মোটামুটি প্রায় নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ পশ্চিমবাংলায় বর্তমানে দুটি রাজনৈতিক শক্তি আছে, একটা টিএমসি এবং একটা বিজেপি। সো এই যে টিএমসির যে অর্জন, তার পিছনে কারণ কী ছিল? সো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলি জানার চেষ্টা করবো। সো আসুন দেরি না করে শুরু করা যাক। তো পশ্চিমবাংলার নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং টিএমসির দলীয় প্রধান মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসছেন, যদিও তিনি তার নিজের যে সিট, অর্থাৎ নন্দীগ্রাম, সেখানে হেরে গেছেন। অর্থাৎ তিনি এখন কোনো আসন থেকে জয়ী না, অর্থাৎ এমএলএ না। তারপরেও তিনি ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, অর্থাৎ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসতে পারেন। এটা ভারতের সংবিধানের একটা নিয়ম আছে যে যদি কোনো ব্যক্তি সে একটা বিধানসভার মেজরিটি এমএলএ সমর্থন পায়, তো তিনি এমএলএ না হওয়া সত্ত্বেও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন। মানে এটা কোনো সমস্যা না। কিন্তু তাকে 6 মাসের মধ্যে যে কোনো একটা আসন থেকে পরবর্তীতে জয়ী হয়ে তাকে আবার বিধানসভায় আসতে হবে, নাহলে সে আর মুখ্যমন্ত্রী হিসেবে গদিতে বসতে পারবে না। সো মমতা জয়ের পিছনে অনেকগুলো ফ্যাক্টর ছিল। সো আমি একে একে সবগুলো ফ্যাক্টর আলোচনা করব। সো প্রথম যে ফ্যাক্টর ছিল যেটা মমতা ব্যানার্জিকে ব্যাপক জনসমর্থন এনে দেয়, সেটা হচ্ছে মহিলা ভোটার ফ্যাক্টর। অর্থাৎ বর্তমানে ভারতে 28টি স্টেট এবং 9টা ইউনিয়ন টেরিটরির মধ্যে যতগুলো মুখ্যমন্ত্রী আছেন, তাদের মধ্যে মমতা ব্যানার্জি হচ্ছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, আর বাকি সব মুখ্যমন্ত্রী হচ্ছে পুরুষ। অর্থাৎ মমতা ব্যানার্জি হচ্ছে নারীর ক্ষমতায়নের, অর্থাৎ নারীদের যে রাজনৈতিক ক্ষমতায়ন, তার একমাত্র চেহারা সমগ্র ভারতবর্ষে। সো মমতা ব্যানার্জি এটাকেই ক্যাপিটালাইজ করেন, অর্থাৎ তিনি পশ্চিমবাংলার নারী সমাজকে এটা বোঝাতে সক্ষম হন যে তাদের ভাগ্য উন্নয়নে মমতা ব্যানার্জি হচ্ছেন একমাত্র আশা। অর্থাৎ পশ্চিমবাংলার নারীদের ক্ষমতায়ন, রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায় নারীদের এগিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি অতীতে অনেক কাজ করেছেন। তো সেইটা এবং তার এইবার নির্বাচনে ব্যাপক প্রচারণা, নারীদের ভোট ব্যাংকের একটা বড় একটা অংশের সমর্থন তাকে সমর্থন লাভ করাতে তাকে সক্ষম হয়। অর্থাৎ এই যে নারী ভোটাররা, সেটা বিজেপির পরিবর্তে টিএমসিকে ভোট দেয়, আর সেটার অন্যতম কারণ ছিল মমতা ব্যানার্জি নিজে এবং মমতা ব্যানার্জির যে সমস্ত পূর্বের কার্যকলাপ সেগুলো। তার পিছনে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে বিজেপি যত বড় বড় নেতৃত্ব, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ হোক, তারা সবাই মমতা ব্যানার্জির উপর ব্যক্তিগত আক্রমণ করতেছিল। অর্থাৎ একের পর এক ব্যক্তিগত আক্রমণ। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, যেমন প্রধানমন্ত্রী মোদীর একটা বিখ্যাত স্লোগান ছিল, সেটা হচ্ছে, বিখ্যাত না, কুখ্যাত স্লোগান, সেটা হচ্ছে দিদি ও দিদি। অর্থাৎ তিনি তাচ্ছিল্য করতেন মমতা ব্যানার্জিকে, যে তার যোগ্যতাই নাই যে পশ্চিমবাংলার ক্ষমতায় বসার জন্য। সো মমতা ব্যানার্জির উপর যত বেশি আক্রমণ বিজেপি নেতৃত্ব করতেছিল, ততই বেশি মহিলাদের ভোটারদের একটা বড় অংশ সমর্থন টিএমসির দিকে আসতেছিল, শিফট হয়ে যাচ্ছিল। সেটা প্রথম দিকে বিজেপি নেতৃত্ব বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারে। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ 2 ফেজে আর কোনো জনসভা করেন না এবং তিনি অর্থাৎ মমতা ব্যানার্জির উপরে ব্যক্তিগত আক্রমণ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও মহিলা ভোটারদের একটা বড় একটা অংশ সমর্থন সেটা টিএমসিতে শিফট হয়ে যায়। সো এটা ছিল মমতা ব্যানার্জি জয়ের পিছনে অন্যতম বড় একটা কারণ। এখন আসা যাক দ্বিতীয় কারণ।
সেটা হচ্ছে কংগ্রেস এবং বাম দলের ব্যাপক ভরাডুবি। আপনারা যদি পূর্ববর্তী পশ্চিমবাংলার বিধানসভার দিকে নির্বাচন দিকে তাকান, ফলাফলের দিকে তাকান, তাহলে আপনারা দেখতে পারবেন যে বাম দল এবং কংগ্রেস যদিও সরকার গঠন করার মতো তাদের জনসমর্থন ছিল না, কিন্তু বিরোধী দলীয় আসনে মানে তারা বসত, অর্থাৎ জনগণের একটা একটা মোটামুটি ভালো একটা অংশ সমর্থন তাদের ছিল, এবং তারা একটা ভালো একটা আসনও লাভ করতে পারতো, 40টা আসনের মতো দুই দল পাইতো। তো সেইটা আর এইবার নির্বাচনে হয় নাই, অর্থাৎ টিএমসি এইবার নির্বাচনটাকে বিজেপি বনাম টিএমসি করতে সক্ষম হয়, এবং তাদের প্রচারণা এতটাই বেশি ছিল যে জনগণের একটা বড় একটা অংশ এটা বুঝতে সক্ষম হয় এইবার নির্বাচনে কংগ্রেস এবং লেফট কোনো আসনই লাভ করতে পারবে না, অর্থাৎ আসন লাভ করলেও সেটা খুবই নগণ্য হবে। যার লেফট এবং কংগ্রেসের যে হিন্দু সেকুলার ভোট ব্যাংক আছে এবং মুসলিম ভোট ব্যাংক আছে তাদেরকে কনসিডারেট করে এবং সেটা টিএমসিতে শিফট করে, কারণ তারা সবাই বিজেপির পশ্চিমবাংলা আগমন নিয়ে অনেক ভীত ছিল, অর্থাৎ তারা চাইছিল না যে বিজেপি পশ্চিমবাংলা ক্ষমতায় আসুক। সো তারা যখন বুঝতে পারলো যে তৃণমূল এবং বিজেপির মধ্যে টক্কর হবে, অর্থাৎ বিজেপি ভার্সাস টিএমসি, এবং লেফট এবং কংগ্রেস কোনো হয়তো বা তেমন কোনো একটা বড় সফলতা পাবে না, সো তাদের যে ভোটার ব্যাংক আছে তারা তাদের নিজেদের দলকে ভোট না দিয়ে তারা টিএমসিকে ভোট দেয়, অর্থাৎ বিজেপিকে ঠেকানোর জন্য। আপনারা যদি টিএমসির আপনার ভোট শেয়ারের দিকে তাকান তাহলে 48% টিএমসি ভোট শেয়ার পায়। এমনদিকে কংগ্রেসে যদি তাকান, কংগ্রেস মাত্র 3% আসন বা 3% ভোট পায়। অন্যদিকে লেফট মাত্র 5%, সিপিআই এবং সিপিআই দুজনের জয়েন্ট কম্বাইন্ডলি। সো তাদের যে একটা বড় একটা ভোট ব্যাংকের সমর্থন সেটা আর টিএমসি এবং টিএমসিকে ভোট দেয়, অর্থাৎ লেফট এবং কংগ্রেসে ভোট না দিয়ে তাদের একটা বড় অংশ সমর্থন সেটা টিএমসি চলে যায়। এটা ছিল তাদের অর্থাৎ টিএমসি জয়ের পেছনে একটা অন্যতম একটা বড় একটা কারণ। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, অর্থাৎ এবার নির্বাচনে বিজেপি আশা করেছিল যে এআইএম, আইএসএফ, কংগ্রেস এবং লেফট তারা মুসলিম ভোট ব্যাংকের একটা বড় একটা অংশ তাদের নিজেদের দখলে নিতে সক্ষম হবে, এরকম একটা অনেকটা আশা করেছিল সবাই। কিন্তু টিএমসির যে মুসলিমদের প্রতি আপিল, টিএমসির মুসলিমদের প্রতি যে আপিল সেটা মুসলিমদের ভোটকে টিএমসির দিকে শিফট করতে অনেকাংশে সফল হয়, অর্থাৎ মমতা মুসলিম ভোটারদের মধ্যে এই ভয় ঢুকাতে সক্ষম হয় যদি বিজেপি ক্ষমতায় আসে, অর্থাৎ তোমরা যদি অন্য দলকে ভোট দাও তাহলে মুসলিম ভোট ব্যাংক ভাগ হয়ে যাবে এবং সেটা বিজেপির জন্য লাভবান হবে এবং টিএমসির জন্য লস হবে। এবং যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবাংলায় তাহলে একটা এনআরসি হবে, এবং এনআরসি থেকে কারা ভোটার লিস্ট থেকে বাদ যাবে সেটা হচ্ছে মুসলিমরা, এবং কাদের সমস্যা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে মুসলিমদের। সো এই ভয়টা তৃণমূল নেতৃবৃন্দ সেটা মুসলিমদের মধ্যে ঢোকাতে খুবই সক্ষম হয়, অর্থাৎ 100% সফল হয়, যার কারণে মুসলিমদের মেজরিটি ভোট সেটা টিএমসিতে যায়, সেটা লেফট বা কংগ্রেস বা এআইএম বা আইএসএফ এর মতো দলগুলোতে একদমই শিফট হয়নি। সো এইটাই মমতার জয়ের পেছনে অন্যতম একটা বড় একটা কারণ ছিল। এমনকি মমতার যে একটা ব্যক্তিগত আপিল ছিল, অর্থাৎ অল দ্য মুসলিমস মাস্ট ইউনাইটেড অ্যান্ড ভোট ফর টিএমসি, যার জন্য টিএমসি নেতা মমতা ব্যানার্জিকে নির্বাচনী প্রচারণা থেকে ব্যান্ডও করে একদিনের জন্য, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে নির্বাচন কমিশন আছে সে, কিন্তু তারই আপিল মুসলিমদের মধ্যে পৌঁছাতে সক্ষম হয় এবং তারা তাদের ভোটটা সম্পূর্ণ কনসোলিডেটেড হয়ে যায় এবং তারা সেটা টিএমসি চলে যায়। সো সেটা টিএমসি জয়ের পেছনে অন্যতম একটা বড় একটা কারণ ছিল। 4 নম্বর যে ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে মমতা নিজে, অর্থাৎ মমতা ব্যানার্জি হচ্ছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি তার যে একটা জনপ্রিয়তা আছে সো সেটা তিনি কাজে লাগান, অর্থাৎ টিএমসির জয়ের পেছনে অন্যতম সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল মমতা নিজে, অর্থাৎ বিজেপির কোনো চিফ মিনিস্টার ক্যান্ডিডেট ছিল না, না লেফট গঠবন্ধন অর্থাৎ লেফট যে জোট ছিল, তো লেফট এবং কংগ্রেস এবং আইএসএফ এর যে জোট ছিল তাদেরও কোনো চিফ মিনিস্টার ক্যান্ডিডেট ছিল না, বিজেপির কোনো চিফ মিনিস্টার ক্যান্ডিডেট ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি ছিল টিএমসির একমাত্র চিফ মিনিস্টার ক্যান্ডিডেট। সো তারই জনপ্রিয়তা এবং চিফ মিনিস্টার ক্যান্ডিডেট হিসেবে তার যে শক্ত অবস্থান সেটা জনগণের একটা বড় একটা অংশকে তার দিকে শিফট করে। কেন? কারণ আপনারা যদি আসাম নির্বাচনের দিকে তাকান, আসামে কিন্তু বিজেপির একটা স্ট্রং চিফ মিনিস্টার ক্যান্ডিডেট ছিল, একজন না দুইজন ছিল নেতৃত্ব, প্রাদেশিক নেতৃত্ব, যার কারণে সেই আসামিজরা ওই বিজেপির প্রাদেশিক নেতৃত্ব চিফ মিনিস্টার ক্যান্ডিডেট এবং প্রাদেশিক নেতৃত্বের উপর ভরসা করতে সক্ষম হয়। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির কোনো চিফ মিনিস্টার ক্যান্ডিডেট ছিল না, তাদের সমস্ত প্রচারণা এবং সমস্ত যে নেতৃত্ব সেটা ছিল কেন্দ্রীয় নেতৃত্ব। সো জনগণ যখন দেখলো যে বিজেপির তো কেন্দ্রীয় কোনো সমস্ত নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের স্থানীয় কোনো নেতৃত্ব নাই এবং তাদের কোনো চিফ মিনিস্টার স্ট্রং কোনো চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট নাই, সো এইটা বিজেপির জন্য নেতিবাচক হয়ে দাঁড়ায় এবং সেটা মমতা ব্যানার্জির পক্ষে চলে যায়, অর্থাৎ জনগণ মমতা ব্যানার্জিকে ভোট দেয় টিএমসিকে জেতানোর জন্য না, সেটা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসানোর জন্য অনেক বেশি অংশে। সো এইটা বিজেপির জন্য অনেক বড় একটা হারের কারণ ছিল। অন্যদিকে তার একটা স্লোগান, তার যে হুইল চেয়ারে বসে নির্বাচনী প্রচারণা চালানো না, তার যে স্লোগান যে এক পায়ে বাংলা জয় এবং দুই পায়ে দিল্লি জয়,
অর্থাৎ তার এক পায়ে আঘাত পাওয়া সত্ত্বেও তার যে লড়াই করার যে প্রবণতা এবং তিনি জনগণকে যে বোঝানোর ক্ষমতা যে না, আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম, আমি একাই সক্ষম, এই যে তার প্রচারণা, সেটা টিএমসির জয়ের পেছনে অন্যতম বড় একটা কারণ ছিল। তো টিএমসির কিছু কিছু নেতৃত্ব যদি দুর্নীতিবাজ থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির একটা ক্লিন ইমেজ ছিল, সো তার উপর জনগণ ভোট দেয়। অর্থাৎ পশ্চিমবাংলার টিএমসির জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মমতা নিজে। পঞ্চম যে ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে বাংলার বাহিরের বনাম নিজের লোক। অর্থাৎ মমতা ব্যানার্জি বাঙালি জনগণকে বোঝাতে সক্ষম হয় যে দেখো, বিজেপি সমস্ত নেতৃত্ব কারা, সেটা হচ্ছে উত্তর ভারত থেকে আগত সমস্ত নেতৃত্ব, তাদের স্থানীয় নেতৃত্ব তেমন একটা নেই। অর্থাৎ এবং বিজেপি যে দল সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান দল। সো বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতা আসে, তা বাংলার যে খাদ্যাভ্যাস, অর্থাৎ মাছ মাংস খাওয়ার যে খাদ্যাভ্যাস, সেটা নষ্ট হয়ে যাবে, বাংলার সংস্কৃতির উপর এটা প্রভাব ফেলবে। এবং তিনি জনগণের একটা, বাঙালি জনগণের যে সবচেয়ে রক্ষণশীল অংশ, কনজারভেটিভ অংশ, যারা বাঙালি ভাষা এবং সংস্কৃতি নিয়ে খুবই আবেগপ্রবণ, তাদেরকে বোঝাতে সক্ষম হন যে টিএমসি হচ্ছে বাঙালির দল, অর্থাৎ বাংলার নিজের দল। অন্যদিকে বিজেপি হচ্ছে আউটসাইডার, অর্থাৎ বাংলার বাইরের দল। তা বিজেপি এই টিএমসি যেই প্রচারণা এবং মমতা ব্যানার্জি যে প্রচারণা, সেটা বাঙালির একটা বড় একটা অংশকে মমতা ব্যানার্জিকে দিকে শিফট করে এবং সেটা বিজেপির এগেনস্টে যায়। 6 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে মমতার ওয়েলফেয়ার কর্মসূচি। অর্থাৎ মমতা ব্যানার্জি শুধুমাত্র তার ব্যক্তিগত জনপ্রিয়তা এমনিতেই গড়ে নেয়, তার অনেকগুলো ওয়েলফেয়ার কর্মসূচি ছিল, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, 5 টাকার খাবার। এটা গরিব যে পশ্চিমবাংলা জনগোষ্ঠী আছে এবং মহিলা ভোটারদের আকর্ষণ করতে সক্ষম হয়। মহিলা যারা স্টুডেন্ট ছিল তাদেরকে একটা করে সাইকেল দাও, এরকম অনেকগুলো ওয়েলফেয়ার কর্মসূচি ছিল, যা মমতা ব্যানার্জির জয়ের পিছনে অন্যতম একটা বড় একটা কারণ ছিল। 7 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে বিজেপি স্থানীয় নেতাদের গুরুত্ব না দেওয়া। অর্থাৎ টিকিট কাকে দেওয়া হবে, নির্বাচন স্ট্র্যাটেজি কী হবে, কোথায় প্রচারণা চালাতে হবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ দিল্লি থেকে নিয়ন্ত্রণ হতো। সেটা পশ্চিমবাংলার যে স্থানীয় নেতৃত্ব, তাদেরকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভরসাই করতে পারে নাই। সো তাদের সাথে আলাপ আলোচনা না করে, তাদের অনেক অংশে সম্মতি না নিয়ে অনেককে টিকিট দেওয়া হয়। সো এটা বিজেপির জন্য একটা নেতিবাচক বিষয় ছিল। অর্থাৎ স্থানীয় নেতাদের উপর ভরসা না করা বিজেপির জন্য অনেক বড় একটা লস হয়ে দাঁড়ায়। 8 নম্বর কারণ হচ্ছে মালদাতে মমতার বিশেষ জোর। অর্থাৎ মালদা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা জেলা এবং তার বরাবরই কংগ্রেসের একটা বড় একটা গড় ছিল। অর্থাৎ কংগ্রেসের এই জন্য মালদা জনগণ সবসময় কংগ্রেসে ভোট দিত। কিন্তু এইবার মালদা জেতার জন্য তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অনেক ব্যাপক প্রচারণা চালায়। মালদার জনগণের কাছে তিনি আপিল জানায় যে একবার আমাকে সুযোগ দিন, একবার তো সুযোগ দিয়ে দেখুন, আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম এবং আমি আপনাদের কংগ্রেসের থেকে অনেক বেটার কিছু দিতে সক্ষম। সো মালদাতে তার যে জোর এবং মালদা জিততে যে তার যে প্রচারণা, তার যে অনেক দিনের প্ল্যান, সেটা কাজে আসে। অর্থাৎ মালদা পুরোপুরি তৃণমূলের পক্ষে চলে যায়। এটাও তার নির্বাচন জয়ের পিছনে অন্যতম একটা কারণ ছিল। 9 নম্বর যে কারণ সেটা হচ্ছে জঙ্গলমহলে আদিবাসী অধ্যুষিত এলাকাতে টিএমসি জয়। অর্থাৎ 2019 সালে যে নির্বাচনে এই আদিবাসী অধ্যুষিত যে জঙ্গলমহল, সেটা ঝাড়গ্রামের আশেপাশে এলাকায়, সেটা বিজেপিকে ভোট দেয়। কিন্তু 2019-এর ভুল থেকে টিএমসি শিক্ষা নেয় এবং ওই এলাকা জেতার জন্য টিএমসি গত 1 বছর যাবৎ প্ল্যান, অনেকগুলো কাজ করে। সো এইটা এবার নির্বাচনে বিজেপি তৃণমূলের জয়ের পিছনে অন্যতম বড় একটা কারণ হয়ে থাকে। অর্থাৎ ঝাড়গ্রাম তো পুরোপুরি টিএমসিতে চলে যায়, একটা আসনও ঝাড়গ্রামের বিজেপি পায় না। অর্থাৎ পুরোপুরি জঙ্গলমহলের মেজরিটি সিট টিএমসি তার দিকে শিফট করতে সক্ষম হয়। 10 নম্বর যে ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল থেকে যে বিজেপিতে যোগ দেওয়া যে নেতারা, তাদের বিবেচনা না করে বিজেপি আসন বর্ণন করে দেয়, তাদেরকে টিকিট দেয়। অর্থাৎ যে সমস্ত নেতৃবৃন্দ টিএমসি থেকে বিজেপিতে আসে, এটা তাদেরকে উৎসাহিত করার জন্য এবং অন্যরা যাতে টিএমসি থেকে বিজেপিতে শিফট করে, টিএমসি ছেড়ে দিয়ে যাতে বিজেপিতে আসে, এই যে একটা প্রসেস, এটাকে এটাকে যে আরো বেশি ত্বরান্বিত করার জন্য বিজেপি সেই সমস্ত নেতৃবৃন্দকে টিকিট দেয়, কোনো রকম বাদ বিবেচনা করা ছাড়াই। কিন্তু এবার নির্বাচনে দেখা যায় যে তৃণমূল থেকে চলে আসা বিজেপিতে যোগ দেওয়ার জন্য যে সমস্ত নেতৃবৃন্দ আছে, তারা সবাই নির্বাচনে গোহার হারছে। ওটা 2-1 জন ব্যতীত বাকি সবাই নির্বাচনে হারছে। সো বিজেপি যে স্ট্র্যাটেজি, সেটা বিজেপির পরাজয়ের পিছনে অন্যতম বড় একটা কারণ ছিল। এবং 11 নম্বর যে ফ্যাক্টর আছে সেটা হচ্ছে প্রশান্ত কিশোরের ভূমিকা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনারা হয়তো অনেকেই প্রশান্ত কিশোরের নাম শুনে থাকবেন না। প্রশান্ত কিশোর হচ্ছেন একটা স্ট্র্যাটেজিস্ট। অর্থাৎ তিনি নির্বাচনে বিভিন্ন দলের সাথে কাজ করেন এবং তাদেরকে নির্বাচনে জিততে, তাদের স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে, কী কী করতে হবে সেসব বিষয়ে পরামর্শ দেন। সো উনি একজন বিহারি। সো প্রশান্ত কিশোরের যে সংগঠন আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, সো সেইটা মমতা ব্যানার্জি জয়ের পেছনে অন্যতম একটা বড় একটা কারণ ছিল। তিনি এবং তার সংগঠন গত কয়েক বছর যাবৎ মমতা ব্যানার্জি জয়ের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেন, অর্থাৎ একটা জয়ের একটা ভিত্তি তৈরি করেন। যখন বিজেপি নেতৃত্ব জয় শ্রীরাম এবং কাটমানি এরকম একটা স্লোগান তোলে, অর্থাৎ একটা ধর্মীয় নারা এবং
টিএমসি নেতাদের যে দুর্নীতি সেটার বিষয়ে একটা ব্যাপক প্রচারণা চালায়। সো সেটাকে কাউন্টার করার জন্য প্রশান্ত কিশোর অন্য একটা প্রোগ্রাম চালায়, সেটা হচ্ছে দিদি কেবল প্রোগ্রাম। অর্থাৎ সরাসরি জনগণের অংশ টিএমসি নেতাদের বিরুদ্ধে তাদের যদি কোনো অভিযোগ থাকে বা তাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, তাদের সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া সেটা দিদি মমতা ব্যানার্জিকে সরাসরি বলতে পারার একটা সুযোগ প্রশান্ত কিশোর দেয়। সো এইটা জনগণের একটা বড় একটা অংশকে মমতা ব্যানার্জির সাথে পুনরায় কন্ট্যাক্ট করে, অর্থাৎ তাদেরকে জনগণের ভোটার এবং মমতা ব্যানার্জির মাঝখানে টিএমসি নেতৃবৃন্দ না থেকে সেটা সরাসরি যোগাযোগ হয়। তো প্রশান্ত কিশোরের এই যে একটা স্ট্র্যাটেজি, এটা মমতা ব্যানার্জির জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি করে। এছাড়াও প্রশান্ত কিশোর তৃণমূল অনেক নেতৃবৃন্দকে বিশেষ বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে বিভিন্ন এলাকায় পাঠায়। সো এইটা গ্রাসরুটে মমতা ব্যানার্জি জনপ্রিয়তা বৃদ্ধি করে। অন্যদিকে তিনি অনেক সার্ভে করে দেখেন যে কোন নেতার জনপ্রিয়তা বেশি, কোন নেতার কম। তো যাদের জনপ্রিয়তা বেশি তাদেরকে টিকিট দেওয়া, যে সমস্ত খুব বেশি অজনপ্রিয় নেতা তাদেরকে দলের পদ থেকে বাদ দেওয়া, এই সমস্ত প্রোগ্রাম নিয়ে আসেন। এবং তার একটা অন্যতম জনপ্রিয় প্রোগ্রাম যেটা মমতা ব্যানার্জিকে নিতে বাধ্য করান, মমতা ব্যানার্জিকে পরামর্শ দেন, পরবর্তী মমতা ব্যানার্জি সরকার এটা অ্যাডাপ্ট করেন, সেটা হচ্ছে দুয়ারে সরকার। অর্থাৎ পশ্চিমবাংলার সরকারের যতগুলো স্কিম আছে সেটা জনগণের নাগালের মধ্যে নিয়ে আসে এবং খুবই দ্রুত সেটা জনগণের নিকট পৌঁছানো। এই যে একটা দুয়ারে সরকার স্কিম, এইটাও জনগণের মধ্যে মমতার একটা জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হন। এবং তারপর যখন বিজেপি নেতৃত্ববৃন্দ ব্যাপকভাবে ম্যাসি প্রচারণা চালায়, অনেক টাকা পয়সা খরচ করতে থাকে, সেটাকে কাউন্টার করে দেওয়ার জন্য তিনি নতুন একটা প্রোগ্রাম নিয়েছেন, সেটা হচ্ছে বাংলা তার নিজের মেয়েকে চায়। অর্থাৎ এইরকমভাবে অনেকগুলো স্ট্র্যাটেজির মাধ্যমে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জি জয়ের পেছনে অন্যতম বড় একটা ভূমিকা রাখে। সো যদি এছাড়াও আর অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি সেই সমস্ত ফ্যাক্টরগুলো আলোচনা করতে আজকে পারতেছি না। যদি আপনারা আগ্রহী হন কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও বিস্তারিত আলোচনা করব। সো এই ছিল মোটামুটি 11টা ফ্যাক্টর আমার মতে, এবং সেটা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে তাদের কাছ থেকে শোনার পরে আমি সেটা এক জায়গায় উদ্ধৃত করছি। সো এইগুলো ছিল মোটামুটি 11টা একটা ফ্যাক্টর যা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির ল্যান্ডস্লাইড ভিক্টরির পিছনে রেসপন্সিবল ছিল, অর্থাৎ ল্যান্ডস্লাইড ভিক্টরির কারণ ছিল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।